আরে রূপা, এই শিরদাঁড়ার ব্যথাটা জানি না কবে আমার একদিন প্রাণ নিয়ে হার মানবে। একটু মালিশ করে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, 2 মিনিট থামো। রূপা যখনই শুভেন্দুর কাঁধে হাত রাখল, শুভেন্দু খুবই জোশের সঙ্গে একেবারে লাফিয়ে উঠল। আরে বাহ রূপা, তুমি তো একদম জাদুকর বেরোলে। তোমার মোলায়েম হাতের স্পর্শ হওয়া মাত্রই শরীরে যেন এক নতুন প্রাণ এসে গেছে। আমার ব্যথাটা কি জানি কোথায় উধাও হয়ে গেল। এখন ছেড়ে দাও, যাও নিজের এবার কাজ করো। আমার এখন একটু ভালো অনুভব হচ্ছে। ঠিক আছে, আর তেল লাগাতে হবে না। আমি চললাম বাড়ির কাজ করতে, অনেক কাজ পড়ে আছে। রূপা কিচেনে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গেল। তখনই শুভেন্দু বিছানা থেকে উঠল আর নিজের পকেটে কিছু খুঁজতে লাগলো, যেটা ও খালি পেল। ও আবার একবার রূপাকে আওয়াজ দিল, আরে ক্ষমা করো, তোমাকে আরেকটা কষ্ট দিচ্ছি। আসলে আমার ওই ওষুধগুলো কি জানি কোথায় রাখা আছে, ওগুলো একটু নিয়ে এসো। তুমিও না, পাগল করে দেবে। তোমার ডান দিকের পকেটে হাত ঢোকাও। শুভেন্দু যখনই ওর ডান দিকের পকেটে হাত ঢোকালো, সেখানে ও নিজের ওষুধগুলো পেয়ে গেল। এটা দেখে ও একটু অবাক হয়ে যায়, কারণ কয়েক সেকেন্ড আগে যখন ও নিজের পকেট চেক করছিল তখন তো ও কিছুই পায়নি। তাহলে হঠাৎ এই ওষুধ? যাই হোক, এখনের মতো এসবকে ও এড়িয়ে দিল আর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আচ্ছা শোনো, আমি এবার বেরোলাম। শোনো, গাড়ি ধরার সময় যে প্রথম গাড়িটা পাবে সেটা ছেড়ে দিও, বরং ওর পরের গাড়িটা ধরবে। আর অফিসে গিয়ে সবার প্রথমে নিজের চেয়ারটাকে চেক করে নিও, তবেই ওর উপর বসো, বুঝলে? শুভেন্দু রূপার কথাগুলো যেন ওর মাথায় উপর দিয়ে চলে গেল। ওর কথায় হাসতে হাসতে বলল, আচ্ছা ম্যাডাম, এই ব্যাপার, ঠিক আছে, আমি এবার চললাম। তারপর শুভেন্দু বাইরে দাঁড়িয়ে গাড়ি ধরার জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই ও সামনে একটা ট্যাক্সিকে আসতে দেখল, যেটার বাম্পারে একটা লাল পতাকা লাগানো ছিল। ও ট্যাক্সি! কিন্তু এক মিনিট, আমি এটা ধরবো নাকি ছেড়ে দেব? রূপা প্রথম গাড়িটা ধরতে মানা করেছিল, কিন্তু ছাড়ো, রূপাও এমনই মজা করেছিল হয়তো। শুভেন্দু এত কিছু সব ভেবেই ওই ট্যাক্সিটাকে থামানোর সিদ্ধান্ত করে নিল। কিন্তু এর আগে ও তাকে হাত দেখিয়ে থামাতে পারত, ওই ট্যাক্সিটা ঠিক ওর সামনে দিয়ে পার হয়ে গেল। ওফো, এ তো চলে গেল। এখন দ্বিতীয় গাড়ির অপেক্ষা করতে হবে। কয়েক মিনিট পরে ও পরের ট্যাক্সিটা আসতে দেখতে পেয়ে গেল। ও তক্ষুনি হাত দেখিয়ে দিল আর তারপর গাড়িতে বসে পড়ল। কিছুটা দূরত্ব পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামিয়ে বলে উঠল, আরে সাহেব, সামনে তো খুব ভিড়, মনে হচ্ছে কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শুভেন্দু বেরিয়ে যখন দেখল তখন ওর হুঁশ উড়ে গেল। এই অ্যাক্সিডেন্ট ওই প্রথম ট্যাক্সিটারই ছিল, যেটা শুভেন্দু ছেড়ে দিয়েছিল। ও ওই ট্যাক্সিতে লাগানো ওই লাল পতাকাটা খুব ভালোভাবে চিনতে পারছিল। শুভেন্দু নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছিল, যে কারণে আজকে কোনো রকমে ওর প্রাণ বেঁচে গেল। যাই হোক, এরপরেও অন্য রাস্তা দিয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সন্ধেবেলায় ও ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়িতে ফিরে এলো। কি হয়েছে গো? কেমন কাটলো আজকের দিনটা? আরে রূপা, তুমি আজকে তোমার কথাটা আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। আমার কথা? কি বলতে চাইছো? হ্যাঁ, সেটাই, ট্যাক্সির কথাটা, যেটা তুমি বলেছিলে যে প্রথম ট্যাক্সিটা ধরবে না, বিপদ হবে, সেটাই হয়েছে। যখনই আমি অন্য ট্যাক্সিতে বসে আগে এগোলাম, আমি দেখলাম ওই প্রথম ট্যাক্সিটার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সত্যি গো, সমাপতনও আজকাল কেমন কেমন ভাবে ঘটছে। আচ্ছা শোনো, আমি অফিসের কাজে এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, তুমি আমার ব্যাগ প্যাক করে দিও। সোজা সোজা ভাবে কেন বলছো না? ওই কালমুখীটার সাথে মজা করার জন্য যাচ্ছ? ফিরে এসো, তারপর মজা দেখাবে। কি কি বললে তুমি? আহ, আহ, না না, কিছুই বলিনি তো। পরের দিন
শুভেন্দু সকাল সকাল নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল। আর এদিকে রূপা বাড়িতে একদম একা হয়ে যায়। এদিকে শুভেন্দু সড়ক পার করছিল তখন, আর প্রত্যেকটা পা ফেলার সাথে সাথে ওর আনন্দ দ্বিগুণ হয়ে চলেছিল। বাহ, কি দারুণ ভাগ্য আমার! এক্ষুনি সোনালীকে ফোন করে ইনফর্ম করে দিই যে আমি বেরিয়ে পড়েছি। এক সপ্তাহ ওই সুন্দরী রূপসীর সঙ্গে খুব আনন্দ করব। শুভেন্দু অফিস স্টাফ সোনালীর সঙ্গে নিজের ট্রাভেল প্ল্যান করছিল, যেখানে ওর মনে অনেক ধরনের আনন্দের ঝর্ণা বয়ে চলেছিল। এক সপ্তাহ পর শুভেন্দু হাসি খুশি ভাবে নিজের বাড়ি ফিরে এলো। রূপা, রূপা, কোথায় তুমি? ও এইটুকু বলে যখনই বাড়ির ভেতরে প্রবেশ করলো, বাড়ির দৃশ্য দেখে ওর পায়ের নিচে থেকে যেন মাটি উধাও হয়ে গেল। পুরো বাড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সব জিনিসপত্র ভাঙাচুরো অবস্থায় মাটিতে পড়ে রয়েছিল। তখনই হঠাৎ বাড়ির টিউবলাইট ফ্লিক করতে লেগে গেল। বাড়ির এত নোংরা পরিবেশ দেখে শুভেন্দুর রূপার উপরে খুব গুরুতর রাগ ধরে গেল। ও চিৎকার করে নিজের বেডরুমের দিকে চলে গেল। রূপা, রূপা, এ তুমি বাড়ির কি অবস্থা করে রেখেছো? আমি এক সপ্তাহের জন্য বাড়ি থেকে বাইরে কি গেলাম, তুমি তো আমার বাড়িটাকে কোণার জায়গা করে রেখে দিয়েছো। এইটুকু বলে শুভেন্দু যখনই নিজের বেডরুমের দরজা আস্তে করে খুলে দিল, সামনে ওই মারাত্মক দৃশ্যটা দেখে ওর আত্মা কেঁপে উঠল। ও দেখল যে ওর বেডরুম একেবারে কসাইখানা হয়ে গেছে। রুমের ওপরে পাখার জায়গায় লাশ ঝুলে রয়েছে, যে শরীরগুলো থেকে রক্তের একটা বিন্দু বাকি রাখা নেই। অন্যদিকে শুভেন্দু ওখানে রূপাকে দেখতে পায়, যে এখন একটা ডাইনিতে পরিণত হয়ে গেছিল আর ক্রমাগত কাঁচা মাংসের টুকরোগুলো চিবিয়ে যাচ্ছিল। বাপরে, আমার স্ত্রী তো একটা ডাইনি! তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে এখান থেকে। আমি এর আসল চেহারা দেখে ফেলেছি, তাই এ হয়তো এবার আমার মেয়েকে মেরে ফেলবে। এই সব কিছু ভেবে শুভেন্দু তক্ষণি পেছন দিকে হাঁটতে লাগলো। কিন্তু তক্ষণি রূপা গর্জন করে বলে উঠল, ওহো, তাহলে এসে গেছিস তুই ওই কালমুখীটার সঙ্গে রাত কাটিয়ে? এবার মরার জন্য তৈরি হয়ে যা। তুমি কি করে জানতে পারলে যে আমি সোনালীর সঙ্গে ছিলাম? গুরুজনদের মুখ থেকে উপদেশ শুনিসনি কখনো? ডাইনির তৃতীয় চোখ সবসময় তোদের পিছু করে আর প্রত্যেক মুহূর্তের খবর রাখে। শুভেন্দু ঘাবড়ে গিয়ে পালানোর কথা ভাবছিল, আর তখনই পুরো বাড়ির লাইটস একসাথে ফিউজ হয়ে গেল, যে কারণে শুভেন্দুর চোখের সামনে একদম অন্ধকার ছেয়ে গেল। এখনো ইচ্ছে করলেও পালাতে পারতো না, কারণ ও কিছুই দেখতে পাচ্ছিল না। তখনই অন্ধকারের ভেতর থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুভেন্দুর দিকে এগিয়ে আসছিল। আর তখনই এক ঝটকায় অন্ধকার থেকে বেরোলো ওই ডাইনিটার হাত, আর শুভেন্দুকে ওই গুপ্ত অন্ধকারের দিকে টেনে নিয়ে চলে গেল, যে কারণে ও খুব জোরে চিৎকার করে উঠল। আর তারপর চিরকালের জন্য ওর আওয়াজ বন্ধ হয়ে যায়। নিতাই এইবার নিজের ছুটি কাটানোর জন্য ওর বন্ধু রঘুর ঘরে গেছিল। ওর কাছে এখনো 2 সপ্তাহ বাকি ছিল, যে সময়টা ও ওই গ্রামে কাটানো বাকি ছিল। একদিন সন্ধেবেলায় এমনি বারান্দায় বসে নিতাই রঘুকে জিজ্ঞেস করে, ভাই, তোর এই গ্রামটা একটু বেশি আজব মনে হচ্ছে। মানে, না লাইট আছে না জল আছে, এইসব তো তবুও বুঝতে পারি, কিন্তু ভাই এমন কি রয়েছে যে সন্ধে হওয়ার পরে এই গ্রামে একটা পাখিকে উড়তে দেখতে পাই না? এমন কি আজব হয়েছে তোর গ্রামে? ভাই নিতাই, আমি তোকে কতবার বুঝিয়েছিলাম, এমন উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবি না। শুধু এটা ভেবে নে, যেমন এখানকার লোকেরা থাকে তেমন ভাবেই থাকার চেষ্টা করবি। কাল রাতেও আমি তোকে ফোনে কথা বলতে বলতে ছাদে যেতে দেখেছিলাম। আমি তোকে বলে রেখেছি, একবার যদি অন্ধকার হয়ে যায় তাহলে বেডরুমে চলে যাবি আর তারপর শান্তিতে থাকবি।
বাহ ভাই, এখন এই গ্রামের লোকগুলো কি কম ছিল যে এখন তুইও এইসব বাজে কথা বলতে শুরু করলি? ভাই, এটা 21 শতাব্দী চলছে, তুই এখন এই ভূত প্রেতে আটকে রয়েছিস। দেখ নিতাই, আমি তোকে এর আগেও বলেছি আর এখনো বলবো, যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে যতক্ষণ এই গ্রামে থাকবি সাবধান আর সতর্ক থাকবি। এইটুকু বলে রঘু নিজের ঘরে চলে যায়। এদিকে একা বসে থাকা নিতাই রঘুর কথাগুলো মনে মনে ভেবে হেসে চলেছিল। এই রঘুটাও না, যখন এ গ্রামে আসে এর ভাবই যেন বদলে যায়। তাছাড়া এরা সবাই বোকাই ভাবে, কিন্তু আমি এদের মতো ভয় পাওয়ার ছেলে নই। আরে যে জিনিসের অস্তিত্বই নেই তার চক্করে আমি নিজের স্বাধীনতা কেন ছাড়ব? নিতাইয়ের রঘুর কথাগুলোই একটুও বিশ্বাস ছিল না, আর না ওর মনে কোনো ভয় ছিল। কিন্তু যেমন কি একটা কথা খুবই প্রচলিত আছে, অনেকবার ভয় পাওয়াটাও খুব দরকার হয়ে পড়ে, কারণ অনেকবার এটা আপনাকে মৃত্যু আর ভয়ঙ্কর সর্বনাশ হওয়ার থেকেও বাঁচাতে পারে। আজকের রাত নিতাইয়ের মুখোমুখি এমনই এক ভয়ঙ্কর সত্যির সঙ্গে হতে চলেছিল, যার সঙ্গে ধাক্কা খাওয়ার পরে মানুষ আর ফিরে আসে না। রাতে খাবার খাওয়ার পরে সবাই নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যায়। আস্তে আস্তে রাত আরো কালো হয়ে যাচ্ছিল। এরই মাঝে নিতাইকে তার গার্লফ্রেন্ড ফোন করলো। হ্যালো অঞ্জলি, কেমন আছো? কিন্তু তখনই ওর ঘরে সিগন্যাল উইক হয়ে গেল, যে কারণে ও ঘরের বাইরে চলে আসে। ওর ফোনের সিগন্যাল এখনো অবধি উইকই ছিল। এই জন্য ও গ্রামের নির্জন এলাকায় সিগন্যাল খোঁজার জন্য এগিয়ে চলে গেল। যেভাবে যেভাবে ও সামনে এগোচ্ছিল সিগন্যাল স্ট্রং হয়ে যাচ্ছিল, আর এখন ও ভালো করে কথা বলতে পারছিল। কথা বলতে বলতে একটা লম্বা সময় কেটে গেল। রাত প্রায় 12:30 বেজে গেছিল, আর নিতাইও কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছিল, যে ব্যাপারে ওর নিজেরও আন্দাজা ছিল না। কিন্তু তখনই ও নিজের পেছন থেকে জোরে জোরে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা ওর আজব মনে হলো। গ্রামের কোনো মহিলা, তাও আবার এই সময়? এই ভেবে ও যখনই পেছনে ঘুরে তাকালো, ওর হুঁশ উড়ে গেল। একটা পুড়ে যাওয়া চেহারা থাকা মহিলা, যার পা দুটো উল্টো ছিল আর চোখ দুটো কালো, সে ওর সামনে চলে আসে। আর এর সাথেই নিতাই একদম চোরে চিৎকার করে ওঠে, আর ওখানে পা পিছলে পড়ে যায়। এর সাথেই ওর ফোনের ব্যাটারি চলার নাম করলো না, আর ফোন সুইচ অফ হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই ওই মারাত্মক মহিলা নিতাইয়ের সামনে থেকে উধাও হয়ে যায়। এখন এটা ওর ভ্রম ছিল নাকি অন্য কিছু, অথবা যাই হোক না কেন, এ থেকে ওর জোরে ধাক্কা অবশ্যই লেগেছিল। আরে ভাই, আমি এখানে কি জানি ঘর থেকে কত দূরে চলে এসেছি। আরে ওই রঘুর কথাগুলো সত্যি ছিল না তো? আরে না না, এরকম আবার কোথাও হয় নাকি? বাদ দে ভাই, এখন তাড়াতাড়ি ঘরে চলে যাই। যদি ঘরের লোকগুলো জেগে যায় আর আমাকে না দেখতে পায় তাহলে খুব বেশি রেগে যাবে। এইটুকু ভেবে নিতাই দ্রুত পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে চলল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে রয়ে যায়। এটা দেখে যে সামনে একটা গাছের সামনে একটা উল্টো পা থাকা মহিলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যদিও ওখানে ঘন কুয়াশা ছিল, কিন্তু চাঁদের আলোয় নিতাই ওই উল্টো পাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল, যেগুলো কোনো মহিলার ছিল। ওই মহিলা গাছের সঙ্গে চিপকে নিতাইয়ের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল, যে কারণে ও তার চেহারা দেখতে পাচ্ছিল না। এইবার আবার ওর সন্দেহ হতে লাগলো যে কোথাও এটা ওর ভ্রম নয় তো। কিন্তু এইবার যেটা ও দেখতে পেল সেটা ওর ভ্রম নয়, একটা মারাত্মক সত্যি ছিল। এরপরে ও আবার পেছনে মুড়ে যায়,
আর নিজের রাস্তা বদলে দেয় আর অন্য রাস্তা দিয়ে ঘরের দিকে এগোতে শুরু করে। এই রাস্তা একটা কাঁচা সড়কের মতো ছিল, যেটা একদম নির্জন আর কালো অন্ধকারে ঢাকা হয়েছিল। নিতাই ভয় পেয়ে ক্রমাগত ওই রাস্তা দিয়ে সামনে এগোচ্ছিল, কিন্তু আরও একটা কথা ছিল যে ও নিজেই জানতো না যে এই রাস্তা আসলে কোন দিকে নিয়ে যাবে। কারণ ও এখন এই গ্রামের বাসিন্দা নয়, তাই এই বিষয়েও খুব কম জানতো, এখানকার লোকেদের আর এখানকার সড়কের ব্যাপারে। ও শুধু এমনি হেঁটে চলেছিল, কারণ মেন রোডে ওই ডাইনি ঘাত লাগিয়ে বসেছিল। নিতাই ওই কাঁচা রাস্তা দিয়ে অনেক এগিয়ে চলে এসেছিল, আর তখনই হঠাৎ ওই রাস্তাটা শেষ হয়ে যায়। এটা দেখে ওর হুঁশ উড়ে যায়, আর তখনই হঠাৎ করে সামনে থেকে সেই মহিলাই প্রকট হয়ে যায়, যাকে ও এক্ষুনি চৌমাথায় দেখেছিল। নিতাই ভয় পেয়ে একেবারে কাঁপতে শুরু করে। ওর একটুও সাহস হচ্ছিল না, যার দ্বারাই ও ঠিক করে দাঁড়াতে পারত। তখনই ওই উল্টো পাওয়ালা ডাইনি একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলে উঠল, তুই কি এই গ্রামে মাঝরাতে ঘুরে বেড়ানোর ফলটা জানিস না? এর ফল শুধু মৃত্যু রে, মৃত্যু। এর জন্য তুই তৈরি হয়ে যা। এরপরে ওই ডাইনি নিতাইয়ের পা দুটো ধরে ওকে জঙ্গলের রাস্তায় টেনে নিয়ে যায়। নিতাই বারবার প্রাণের ভিক্ষে চাইতে লাগলো। না, আরে আরে ছেড়ে দাও আমাকে, যেতে দাও, আমি এটা জানতাম না, আমি এটা জানতাম না। এইসব চলছিল, আর তখনই ও আরো একটা আওয়াজ শুনতে পেল, নিতাই, নিতাই। এই আওয়াজটা রঘুর ছিল। এই আওয়াজটা শোনা মাত্রই নিতাই খুশিতে চিৎকার করতে লাগলো, রঘু, আমার ভাই, আমি এখানে, তাড়াতাড়ি এখানে আয়। রঘু তার দাদুর সঙ্গে হাতে মশাল নিয়ে ওখানে চলে আসে। মশালটা দেখে ওই উল্টো পাওয়ালা ডাইনি ওখান থেকে উধাও হয়ে যায়, আর নিতাই মৃত্যুর মুখে যেতে যেতে যে হোক করে বেঁচে যায়। যেটার ভয় ছিল সেটাই হলো তো। আমি জানতাম তুই এরকমটাই করবি। সে তো ধন্যবাদ জানা তোর গার্লফ্রেন্ডকে, যে কল কাট হওয়ার আগেই তোর চিৎকার শুনে নিয়েছিল আর তখনই আমাকে কল করলো, আর আমরা এখানে পৌঁছলাম। তাহলে আজ তো তোর জীবনের চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। আরে হ্যাঁ ভাই, এখন আমার মনে পড়েছে, যখন আমি প্রথমবার ওই ডাইনিকে দেখে চিৎকার করেছিলাম, তখন আমার ফোন অনই ছিল। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমাদের মতো বাচ্চারা জানি না এই বয়সে কেন এত ছেলে খেলা করতে থাকে। যখন তোমাকে বলা হয়েছে যে একটা উল্টো পাওয়ালা ডাইনি এই গ্রামে প্রত্যেক রাতে ঘুরে বেড়ায় আর যুবক ছেলেদের সন্ধানে থাকে, তখন তোমাদের মধ্যে সেটার ভয় থাকা উচিত। যাই হোক, এরকম বোকামি আর কখনো যেন না করো। এরপরে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। গ্রামের ঘরে এটাই সবাই মানে যে ডাইনির পা সব সময় উল্টো হয়, যাতে করে আপনি একটা ভিড়ের জায়গাতেও এটা চিনতে পারবেন কোথাও মানুষের ছদ্মবেশে আপনার মুখোমুখি কোনো ডাইনির সঙ্গে হয়নি তো। মেঘা অনেকদিন পর তার বান্ধবীদের সঙ্গে দেখা করার জন্য গ্রামে যাচ্ছিল। ও ট্রেন অনেক রাতে গ্রামের স্টেশনে পৌঁছল। ওই ট্রেন থেকে নামলো আর আশেপাশে রিক্সা বা ট্যাক্সি খুঁজতে লাগলো। স্টেশন একেবারে নির্জন ছিল। মেঘা দূর দূর পর্যন্ত কোনো মানুষজনকে দেখতে পাচ্ছিল না। ও একটু অস্থির হয়ে পড়ল। অনেক খোঁজার পর ও একটা রিক্সা দেখতে পেল, যার ভেতরে তার ড্রাইভার ঘুমোচ্ছিল। মেঘা ওই রিক্সাওয়ালার কাছে গেল। শুনুন দাদা, কি হয়েছে? আসলে আমি গ্রামে যাব। ড্রাইভার চোখ খুলে মেঘার দিকে তাকালো আর হঠাৎ করে ভয় পেয়ে চিৎকার করতে লাগলো,
ডাইনি 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 আমাকে যেতে দাও, আমি কিছু করিনি। চিৎকার করতে করতে মেঘার থেকে দূরে যেতে লাগলো। এ আপনি কি বলছেন? আপনি ভয় পাবেন না, আমি কোনো ডাইনি নই। দাঁড়ান। ড্রাইভার শান্ত হয়ে আস্তে আস্তে মেঘার কাছে আসতে লাগলো। আপনি ডাইনি নয় তাহলে কে আপনি? আমি শহর থেকে এসেছি, এই গ্রামে আমার বান্ধবী থাকে। আপনি কি আমায় গ্রাম অবধি ছেড়ে দিতে পারবেন? যদি আমি আপনাকে গ্রাম অবধি ছাড়তে যাই তাহলে ওই ডাইনি আমাকে ছাড়বে না। ডাইনি? কে ডাইনি? লাল শাড়ি পরে থাকা ডাইনি। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। চলুন আপনি। আপনি সাথে আছেন সেই জন্যই তো ভয় লাগছে। আপনি লাল রং পরে রয়েছেন, যেটা ডাইনির মোটেই পছন্দ নয়। গ্রামে যদি কেউ লাল রঙের কাপড় পরে বেরোয় তাহলে ডাইনি তার শরীরকে 2 টুকরোতে ভাগ করে মাটির নিচে পুঁতে দেয়। এইসব শুনে মেঘা একটু ভয় পেয়ে গেল, কিন্তু তারপর নিজেকে সামলেও বলল, দেখুন, কথাটা বুঝুন। এত রাতে আমি হেঁটে যেতে পারবো না, আর এখানে অন্য রিক্সাও নেই। দরকার হলে বেশি টাকা নিয়ে নিন, কিন্তু প্লিজ এখান থেকে চলুন। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে গ্রামের বাইরে একটা মন্দির আছে সেখানেই ছাড়বো, তারপর আপনাকে একা যেতে হবে। ঠিক আছে, চলুন। মেঘা কোনো রকমে মেনে নিল, আর দুজন গ্রামের দিকে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই ওরা মন্দিরের কাছে পৌঁছলো। মেঘা ড্রাইভারকে টাকা দিল, আর ড্রাইভার মন্দিরে হাত জড়ো করে ওখান থেকে চলে গেল। মেঘা একা হয়ে গেল। ও গ্রাম দেখতে পাচ্ছিল, কিন্তু ডাইনির গল্প শুনে ও একটু ভয় পেয়ে গেছিল, কিন্তু সাহস করে ও গ্রামের দিকে এগোতে থাকলো। মেঘা সড়কে হাঁটছিল, ততক্ষণে ও পেছন থেকে কাউকে অনুভব করল। ও ঘাবড়ে পেছনে দেখল, তখন ওখানে কেউই ছিল না। ওর চোখ মাটির দিকে পড়ল, আর ভয়ের চোটে গা দিয়ে ঘাম ঝরতে শুরু করল। মাটিতে লাল রক্তে পায়ের চিহ্ন ছিল, যেটা ওর পেছনে পেছনে আসছিল। মেঘা নিজের পা তুলে দেখল, তখন পা দুটো একদম পরিষ্কার ছিল। মেঘা ভয় পেয়ে উল্টো পায়ে হাঁটতে শুরু করে দিল, কিন্তু সেই পায়ের চিহ্ন ওর কিছু করতে থাকলো। মেঘা থেমে গেল। ওই চিহ্ন চলতে চলতে ওর পাশে এসে থেমে যায়। মেঘা ওখান থেকে যাওয়ার জন্য ঘুরল, আর যখনই ঘুরে দেখল ওর কাঁধের ওপর একটা রক্তে লথপথ হাত পড়ে যায়। মেঘা এত বেশি ভয় পেয়ে গেল যে ও চিৎকার করতে করতে গ্রামের দিকে পালাতে লাগলো। মেঘা চিৎকার করতে করতে গ্রামের দিকে পৌঁছলো। আমায় বাঁচাও, ওই ডাইনি আমায় মেরে ফেলবে, আমায় বাঁচাও। অনেকজন লোক তাদের ঘর থেকে বাইরে চলে আসে। মেঘার বান্ধবীরাও বাইরে চলে এলো। মেঘা ওর বান্ধবীকে তার ঘরের বাইরে আসতে দেখলো, আর পুরো জোর লাগিয়ে ও ঘরের ভেতরে দৌড়লো। ওর বান্ধবীও ওর পেছনে দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। তুই লাল রং পরে কেন এসেছিস গ্রামে? ভুলটা আমারই ছিল, তোকে এখানে ডাকাই উচিত হয়নি। একটা কাজ কর, তুই পালিয়ে যা গ্রাম থেকে, না হলে এই ডাইনি তোকে ছাড়বে না। আমার স্বামীর মতো তোকেও মেরে ফেলবে। ওরা দুজন ঘরের কথা বলছিল, তখনই ডাইনির লাল রক্তে মাখা একটা হাত দরজা ভেঙে ভিতরে চলে এলো, আর মেঘাকে টেনে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। ডাইনির হাতটা মেঘাকে টেনে ঘরের বাইরে ছুটে দিল। ও কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। গ্রামের সবাই মেঘাকে দেখার জন্য ওর কাছে যেতে লাগলো। মেঘার উপরে লাল আলো, লাল শাড়ি পরে থাকা ডাইনিকে দেখতে পেল। গ্রামের সবাই থেমে গেল আর নিজেদের ঘরের দিকে পালাতে লাগলো। ডাইনির রূপ খুবই মারাত্মক লাগছিল। পুরো শাড়ি রক্তে লথপথ হওয়ার কারণে ওই রক্তের ফোঁটা মেঘার শরীরে পড়ে যাচ্ছিল। মেঘার চেহারা রক্তে লাল হয়ে গেছিল। আমি তোমাদের কতবার বলেছি যে এই গ্রামে কেউ যেন লাল রঙের কাপড় পরে না আসে, কিন্তু তোমরা আমার কথাই শোনো না। এখন এই মেয়েটা প্রাণে মরবে।
এইটুকু বলে ওই ডাইনি ভয়ঙ্কর হাসি হাসতে লাগলো। ডাইনিকে দেখে মেঘা পালাতে লাগলো। মেঘাকে পালাতে দেখে ডাইনি নিজের হাত লম্বা করে দিল আর ওকে হাওয়ায় তুলে নিল। ডাইনি মেঘাকে নিজের মাথার ওপরে তুলে নিল আর ওর শরীরকে মাঝখান থেকে ফাল করতে লাগলো। যেমন যেমন মেঘার শরীরের দুই টুকরো হচ্ছিল, তখন তখন মেঘার গরম রক্ত ডাইনির মাথার উপর দিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ল। এই রক্তের কারণে ডাইনির শাড়ি আরো লাল হতে লাগলো। শরীর ফাল হওয়ার সময় মেঘা এত জোরে চিৎকার করছিল যে ওর চিৎকারের জন্য পুরো গ্রাম কেঁপে উঠছিল। সব গ্রামবাসীদের আত্মা কাঁপতে লাগলো। সব শেষে মেঘার শরীরের দুই টুকরো হয়ে গেল আর ও ওখানেই হাওয়ায় ঝুলতে থাকলো। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। ওর নিজের হাত জোরে মাটিতে মেরে দিল আর সেই কারণে জমিতে দুটো গর্ত হয়ে গেল। ডাইনি নিজের দুটো হাতে দুটো টুকরো নিয়ে আর দুটো গর্তের মধ্যে একটা একটা করে ছুঁড়ে দিল। যখনই টুকরো গর্তে পড়লো ওর ওপর এমনি এমনি মাটি পড়তে থাকলো আর দেখতেই দেখতে গর্ত ভরে গেল। মাটি যেমন ছিল তেমনই হয়ে গেল। ডাইনির ভেতর থেকে লাল আলো বেরোতে লাগলো আর ওই আলোতে ও উধাও হয়ে গেল। ডাইনির যাওয়ার পরে মেঘার বান্ধবী ওই গর্ত থাকা জায়গায় এলো আর কাঁদতে লাগলো। ধীরে ধীরে সব গ্রামবাসীরা জমা হতে লাগলো। অমিত অটো চালাতো। একদিন অনেক কাজ হওয়ার কারণে রাত 12টা বেজে গেছিল। অমিত ঘরেই তখন ফিরছিল আর তখন রাস্তায় অমিত একটা সুন্দর মেয়েকে দেখতে পেল। দাঁড়াও দাঁড়াও দাদা, দাঁড়াও। আরে ম্যাডাম, আপনি এত রাতে নির্জন জঙ্গলে কি করছেন? দাদা, আমি এখানে কাউকে চিনি না, এখানে নতুন এসেছি। কোথায় যাবেন আপনি? সে তাকে একটা কাগজ দিয়ে বলল, আমি এই ঠিকানায় যাব। ঠিক আছে ম্যাডাম। অমিত নিজের অটো চালাচ্ছিল আর তখন ওর চোখ আয়নায় পড়ে গেল। আয়নায় রূপার আসল চেহারা দেখা যাচ্ছিল। রূপা একটা ডাইনি ছিল। হে ভগবান, এ কি সমস্যা এসে পড়লো? এই মেয়েটা তো একটা ডাইনি। ভগবান আমার রক্ষা করো, আমাকে বাঁচিয়ে নাও। দাদা ব্যাস, অটো থামিয়ে দিন, আমি এখানেই যাব। হে ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। কত টাকা হলো? অমিত টাকা না নিয়েই ভয়ের চোটে অটোকে পুরো গতিতে চালিয়ে নিজের ঘরে চলে যায়। কিছু না খেয়ে দিয়েই অমিত ঘুমিয়ে পড়ে। সকালে যখন উঠল, রাতে কি হয়েছিল গো? ভূত দেখে ফেলেছিলে নাকি? তুমি কি করে জানলে? আরে আমি তো মজা করছিলাম। তুমি সোজা এলে আর কোনো কথা বললে না, খাবারও খেলে না, আর গিয়ে শুয়ে পড়লে। আমার কিছু মনে নেই। অমিত আর কমলা নিজেদের মধ্যে কথা বলছিল আর তখনই রূপা দরজাটা খটখটালো। আমি কি ভেতরে আসতে পারি? রূপাকে দেখে অমিতের ঘাম ঝরতে লেগে গেল। আসুন, ভেতরে আসুন, আসুন। এই এলাকায় আমি নতুন। দাদা কাল আমার থেকে টাকা না নিয়ে ওখান থেকে চলে গেছিলেন। কোনো ব্যাপার নয়। কি হয়েছিল গো? তোমার এত বেশি ঘাম ঝরছে কেন শুনি? গরম, গরমটা আজকে খুব বেশি তো, হয়তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ। রূপা টাকা দিয়ে চলে গেল। অমিত আর কমলা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তোমার শরীর ঠিক আছে তো? তুমি ওই মেয়েটা থেকে দূরেই থাকবে, তাতেই আমাদের ভালো হবে। আরে এসব কি বলছো গো তুমি? অমিত কাজ করতে বেরিয়ে চলে যায়। কমলা রূপার সঙ্গে দেখা করতে যায়। আরে দিদি, আপনি এখানে? হ্যাঁ, আমি ভাবলাম তুমি নতুন এসেছো, একা সব জিনিসপত্র ব্যবস্থা করতে পারবে না, এই জন্য আমি এখানে তোমার সাহায্য করতে চলে এলাম। খুব ভালো করেছেন।
আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কমলা। আর তোমার? আমার নাম রূপা। সত্যি বলতে দাদা খুবই ভালো, উনি রাতে আমার সাহায্য করেছিলেন। রূপা, নামটা খুবই সুন্দর। যদি তোমার কিছু সাহায্য লাগে তাহলে আমায় অবশ্যই বলো। কমলা ওখানে এক অদ্ভুত গন্ধ অনুভব করলো আর ও ঘরে চলে গেল। রাত হয়ে গেল। অমিত আর কমলা তখন শুয়ে পড়েছিল। তখনই কমলা অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পেয়ে গেল। কমলা জানলা দিয়ে উঁকি মেরে বাইরে দেখল। তখন সে ডাইনিকে দেখতে পেল। ডাইনি, ডাইনি! আমি ছাড়বো না আমি। আরে ওঠো গো, আরে ওঠো না, দেখো না বাইরে কে এসেছে। ডাইনি, আমি জানতাম এটাই হবে। এখন কেউ বাঁচবে না, আমরা সবাই মারা পড়ব। কি? তুমি এটা জানতে? হ্যাঁ? কিছু না, চুপচাপ শুয়ে পড়ো। দুজনে ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই অমিত এলাকার প্রধানের সঙ্গে কথা বলতে চলে গেল। প্রধানের সঙ্গে অমিতের বন্ধু সুমিত ছিল। অমিত, কি হয়েছে? খুব ভয় ভয় লাগছো। প্রধান বাবু, আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু হয়েছেটা কি? আগে বলবে তবে না। আমাদের এলাকায় ডাইনি রয়েছে। কাল রাতে আমি আর আমার স্ত্রী কমলা দুজন ওই ডাইনিটাকে দেখেছি। ডাইনি কিছু বলছিল? হ্যাঁ, বলল যে রাতে আমি যাকে দেখে ফেলবো তাকে আমি ছাড়বো না। তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। আরে আমাদের এলাকায় কোনো ডাইনি নেই। প্রধানবাবু ওখান থেকে চলে গেল। অমিত আর সুমিত নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। অমিত, আমাদের এলাকায় একটা নতুন মেয়ে এসেছে রে। খুব সুন্দরী, ওকে আমার খুব পছন্দ। সুমিত, তুমি দূরে থাকবে ওই মেয়েটার থেকে। কি হয়েছে? এইভাবে কেন বলছো? কারণ ওই মেয়েটাই আসল ডাইনি। তুমিও না দারুণ মজা করো ভাই। আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে না, একদিন পছতাবে। একদিন প্রধানবাবু রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সামনে থেকে রূপাকে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল। তাহলে তুমি সেই নতুন মেয়ে? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি হলাম এই এলাকার প্রধান বাবু। আচ্ছা, তাহলে আপনি সেই প্রধান বাবু। আপনার যদি এখানে কোনো রকম সাহায্যের দরকার হয় তাহলে আমাকে বলে দেবেন। সাহায্য? সেটা তো তোর দরকার হবে আজকে। কিছু বললেন আপনি? কিছু না, আজ রাতে আপনি আমার বাড়িতে আসুন খাবার খেতে। রাত হয়ে গেল। অমিত আর তার স্ত্রী কমলা দুজনে ঘুমাতে পারে না। ওরা দুজন রাতে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। তখনই অমিত বাইরে প্রধান বাবুকে দেখতে পায়। এই প্রধান বাবু একে এত রাতের বাইরে কি করছে? হবে কিছু কাজ করতে দাও না ওকে। আজ প্রধান ডাইনির হাত থেকে বাঁচবে না। তখনই রূপা প্রধানের কাছে চলে আসে। এখন এই রূপা প্রধানের কাছে কেন চলে এলো? সেই সময় রূপা ডাইনি রূপ ধারণ করে নেয়। হে ভগবান, রূপাই তো আসল ডাইনি। কমলা লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে। তখনই ডাইনি প্রধানের গলা ধরে হাওয়ায় চাকিয়ে ধরে। তোমার এত সাহস যে তুমি আমার কাছে আসবে? আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমাকে যেতে দাও। হ্যাঁ, আমি তোকে ছেড়ে দেব একেবারে চিরকালের জন্য। ডাইনি প্রধানের রক্ত চুষে চুষে তাকে মেরে ফেলে। এই সব দেখে অমিত আর কমলা খুব ভয় পেয়ে যায়। সকালে দুজনে নিজেদের মধ্যে কথা বলতে লাগে। এখন আমাদের কি হবে? এই রূপা এইভাবেই আমাদের সকলকে এক এক করে মেরে ফেলবে গো। এখন ভগবানই বাঁচাবে আমাদের সবাইকে। আমরা না এই জায়গাটা চিরকালের জন্য ছেড়ে দিয়ে চলে যাব। হ্যাঁ, হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি আজ কিছু টাকা ধার করে নিয়ে আসছি। কাল আমরা এই এলাকাটা
চিরকালের জন্য ছেড়ে দিয়ে চলে যাব। অমিত কাজের জন্য বেরিয়ে চলে যায়। কমলা ঘরে একাই থাকে। তখনই রূপা ওখানে চলে আসে। আমার বাড়িতে চিনি শেষ হয়ে গেছে, একটু কি চিনি পাওয়া যাবে? আজ এই ডাইনি আমাকে মেরে ফেলবে, আমার রক্ত খেয়ে ফেলবে। দিদি, দিদি, কি এত ভেবে চলেছো তুমি? কিছু না রূপা, কি যেন চাই তোমার? একটু চিনি দরকার ছিল। এক্ষুনি নিয়ে আসছি। কমলা রূপাকে চিনি দিয়ে দিল। রূপা তারপর চলে গেল। রাত অনেক হয়ে গেল। অমিত অটো নিয়ে বাড়ি ফিরছিল। আজকেও অনেক রাত হয়ে গেছে। ওই ডাইনির হাতে যদি আমি পড়ে যাই তাহলে জ্যান্ত বাঁচব না। তখনই অমিত সুমিতকে দেখতে পেয়ে যায়। অমিত তারপর অটো থামিয়ে দিল। অমিত কিছু বলতে চাইছিল, তার আগেই অমিত ওখানে রূপাকে দেখতে পেয়ে যায়। হে ভগবান, এ তো ডাইনি রূপা। আজকে ও আমার বন্ধু সুমিতকে ছাড়বে না। আমি সুমিতকে মানা করেছিলাম, ও আমার কথা শুনলো না। যাই হোক না কেন, ওকে আমাকে বাঁচাতেই হবে। অমিত দুজনের পেছনে আসতে লাগলো। তখনই অমিত দুজনের কথাগুলো শুনতে পেয়ে গেল, আর অমিত লুকিয়ে লুকিয়ে শুনতে লাগলো। রূপা, তুমি সত্যিই খুব সুন্দর। সুন্দর? আর আমি? এটা বলে রূপা ডাইনির রূপ ধারণ করে নেয়। ডাইনি? এখন কেমন লাগছি তোকে আমি? হ্যাঁ, খুব সুন্দর তাই না? খুব সুন্দর তাই না? আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। অমিত কিছু করতে পারত, তার আগেই ডাইনি সুমিতের গলা ভেঙে দেয় আর তার রক্ত খেতে লেগে যায়। অমিত এই সব দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে অটো নিয়ে বাড়ি চলে যায়। কি হলো গো, এত দেরি কি করে হয়ে গেল? হ্যাঁ, আর এত ভয় পেয়ে আছো কেন? হ্যাঁ, কমলা, ওই ডাইনিটা সুমিতকে আমার সামনে মেরে দিল। আমি ওখানেই ছিলাম, সব দেখছিলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। কি সুমিতকে মেরে দিয়েছে ওই ডাইনিটা? হ্যাঁ, এখন এই ডাইনিটার কিছু করতেই হবে, না হলে আমাদের মধ্যে কেউই জ্যান্ত বাঁচবো না। আমি একজন বাবাকে চিনি, উনি আমাদের সাহায্য অবশ্যই করবেন। অমিত আর কমলা সকাল হতেই বাবার কাছে চলে যায় আর বাবাকে পুরো ঘটনার ব্যাপারে বলে দেয়। খোকা, আমি তোমার বন্ধুদের তো ফেরত আনতে পারবো না, কিন্তু এই ডাইনিকে আমি ছাড়বো না। এখন আর একটাও প্রাণ যাবে না। বাবা, দয়া করে কিছু করুন। এর সমাধান আছে। আমি যা বলবো ব্যাস তোমরা ওইটুকু করে রেখে দিও। আমি কাল তোমাদের ঘরে আসব। আপনি বলুন আমাদের কি করতে হবে? অনেকগুলো কাঠ জড়ো করে রেখে দিও, আর কাউকে কিছু বলবে না যে এইসব আমি তোমাকে করতে বলেছি। কমলা বাড়িতে ফিরে চলে আসে। যেমনটা বাবা ওদের বলেছিল সেইভাবেই অমিত অনেকগুলো কাঠ নিয়ে জমা করে রেখে দেয়। সন্ধে হয়ে গেল। তারপর বাবা ওখানে চলে আসে। নমস্কার বাবা। সদা সুখী থাকো খোকা। কাঠগুলোর ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ বাবা, হয়ে গেছে। রাত হয়ে গেল। বাবা পুজো করতে শুরু করে। তখনই রূপা ডাইনি হয়ে বাইরে চলে আসে। কার এত সাহস যে আমাকে ডেকে পাঠিয়েছে? আজকে আমি তার রক্ত খেয়ে ফেলবো। আমার সাহস হয়েছে। আজকে তোর শেষ দিন। তাহলে বল, তোর কোনো শেষ ইচ্ছে? হ্যাঁ, তোর রক্ত খেতে চাই। অমিত, কাঠগুলোতে আগুন লাগাও। অমিত কাঠগুলোতে আগুন লাগিয়ে দেয়। বাবা মন্ত্র পড়তে শুরু করে দেয়। ডাইনি যখনই বাবাকে মারার চেষ্টা করলো, বাবা ডাইনিকে আগুনে ধাক্কা দিয়ে দেয় আর ডাইনি আগুনে পুড়ে মরে যায়।
এবার এই ডাইনি শেষ হয়ে গেছে, দ্বিতীয়বার কখনো ফেরত আসবে না। অনেক অনেক ধন্যবাদ বাবা। সেই দিনের পরে ডাইনি দ্বিতীয়বার কখনো আসেনি। অমিত আর কমলা হাসি খুশিতে থাকতে লাগলো। একটা গ্রামে অনু নামের এক বামুন মেয়ে থাকত, যার বয়স 20 বছর ছিল, কিন্তু উচ্চতায় ও ছোট ছিল। একদিন অনু আর ওর 3 বান্ধবী কলেজ থেকে বাড়ির দিকে যাচ্ছিল। শোন না কি বলছি, আজ আমরা সবাই কুয়োতে সাঁতার কাটতে যাবি? হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া। চলো, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। আরে অনু, তুই কোথায় চললি? তুই সাঁতার কাটতে পারবি? তুই তো নিজের ছোট ছোট পা দিয়ে সাঁতারও কাটতে পারবি না। হ্যাঁ, যদি জলে ডুবেও যাস তাহলে অযথা আমাদের নাম খারাপ হয়ে যাবে। এর থেকে ভালো হবে তুই বাড়ি যা আর বালতিতে সাঁতার কাট। কি বাজে কথা বলছিস? মেয়েরা আবার হাসতে শুরু করলো, আর অনু ওখান থেকে মন খারাপ করে বাড়ি চলে গেল। রাতের সময় অনু রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে যায় আর কুয়োর দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ও কুয়োর কাছে এসে পৌঁছলো। কুয়োর জল অনেক গভীর আর শান্ত ছিল। অনু ভয় পেয়ে পেয়ে কুয়োতে নামলো আর সাঁতার কাটতে লাগলো, কিন্তু ওর সাঁতার কাটতে কষ্ট হলো আর ওজন বেশির জন্য ডুবতে লাগলো। ও সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও, কেউ আছে, কেউ আছে, বাঁচাও আমাকে। কিন্তু ওখানে ওর আওয়াজ শোনার মতো কেউই ছিল না। আস্তে আস্তে ওর আওয়াজ বন্ধ হতে লাগলো আর অনু কুয়োর জলে ডুবে মরে গেল। অনুর মরে যাওয়ার পর মেঘের গর্জন শুরু হয়ে গেল, আর হঠাৎ কুয়োর মধ্যে জোরে জোরে বাজ পড়তে লাগলো। ওই বাজের কারণে কুয়োর জল ফুটতে ফুটতে ওপরে চলে এলো। জল পুরোভাবে ওপরে এসে থেমে গেল, আর জল থেকে অনুর মৃতদেহ বাইরে এলো। যখনই ওর মৃতদেহ উপরে এলো, ওর ওপরে বাজ পড়ল আর ওর পুরো শরীর জলের ওপরে পড়তে লাগলো। শরীর পুরো পুড়ে যাওয়ার পরে জলের ওপর দাঁড়িয়ে চলতে চলতে কুয়ো থেকে বাইরে চলে এলো। ও নিজের চোখ খুলল তো সেটা পুরোভাবে লাল হয়ে গেছিল। অনুর শরীর একটা বামুন ডাইনিতে বদলে গেছিল। এবার ওদের সবাইকে দেখাচ্ছি যে আমি সাঁতার কাটতে পারি কি না। আর এই বলে এই ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। ওই বামুন ডাইনি হাওয়ায় উড়ে গ্রামে চলে এলো আর এক একটা করে ওই 3টে মেয়েকে ঘুমন্ত অবস্থায় নিজের সাথে কুয়োর কাছে নিয়ে চলে এলো। ডাইনি ওকে মাটিতে শুই করিয়ে নিজে কুয়োতে ঝাঁপ দিয়ে দিল, আর কিছুক্ষণ পর 3টে মেয়ের জ্ঞান ফিরে যায় আর নিজের চারিদিকে দেখতে লাগলো। রেখা, লীলা, তোমরা দুজন, আমরা আমরা এখানে কি করে এলাম? আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। চলো এখান থেকে, চলো। তোমরা নিজের থেকে আসোনি, তোমাদের আনা হয়েছে। 1 মিনিট, এই আওয়াজটা তো কুয়ো থেকে আসছে। 3 জন কুয়োতে ঝুঁকে দেখলো, তখন ভেতরে অনু খুবই সহজে সাঁতার কাটছিল। অনু, তুই এত
এত রাতে কুয়োতে কি করছিস? আর এক্ষুনি ওই আওয়াজটা কার ছিল? ওই সব ছাড়, ভেতরে আয়, সাঁতার কাটি। আমার এটা ঠিক লাগছে না, চলো বাড়ি যাই। তিনটে মেয়ে যেতে লাগলো। ততক্ষণে কুয়ো থেকে আওয়াজ এলো, দাঁড়াও, নাহলে সবাই মারা পড়বে। ওরা তিনজন ওখানেই থেমে গেল। কুয়োর জল আবার উপরে আসতে লাগলো। এইবারে ওই বামন ডাইনি জলের উপর দাঁড়িয়েছিল। আমি বলছি ভেতরে এসো। ডাইনিকে দেখে তিনজন খুব ভয় পেয়ে গেল। মেয়েগুলো বুঝতে পারেনি যে এই সব আসলে কি হচ্ছে। মেয়েদের মাথায় কিছুই ঢুকছিল না যে এখন ওরা কি করবে। কিন্তু শেষমেশ সাহস করে ওরা জলে নামলো আর সাঁতার কাটতে লাগলো। তোমরা সবাই আমাকে নিয়ে মজা করেছিলে, তাই না? এবার তোমরা এর জন্য শাস্তি পাবে। তোমরা এই কুয়োতেই চিরকালের জন্য দফন হয়ে যাবে। এইটুকু বলে ও জোরে চিৎকার করতে লাগলো। ওর চিৎকার শুনে তিনটে মেয়ে ভয় পেতে লাগলো। আর হঠাৎ করে ডাইনির ওপরে বাজ পড়ল। বাজ পড়া মাত্রই জল পড়তে শুরু হয়ে গেল। জলের গরম মেয়েদের অনুভব হতে লাগলো। ওরা জলের বাইরে যাওয়ার জন্য তাড়াতাড়ি সাঁতার কাটতে লাগলো। কিন্তু জল খুব গরম হয়ে গেছিল, সেই জন্য ওদের সাঁতার কাটতে কষ্ট হচ্ছিল। আস্তে আস্তে ওদের শরীর লাল হয়ে যেতে লাগলো আর মাংসপেশি পড়তে শুরু হলো। তিনজন সাহায্যের জন্য ডাক দিতে লাগলো, চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়, কেউ আছে, বাঁচাও, কেউ আছে। ডাইনি জোরে জোরে হাসছিল। কিছুক্ষণ পর তিনজনের শরীর আগুনে পুড়তে লাগলো। মেয়েরা পুড়ে যাওয়ার কারণে জোরে জোরে চিৎকার করছিল। ডাইনির এই সব কিছু দেখে খুবই আনন্দ হচ্ছিল। সব শেষে মেয়েগুলোর শরীর একেবারে পুড়ে জলে ভাসতে লাগলো। জল আবার নিচে যেতে লাগলো। জল নিচে নামা মাত্রই ওই ডাইনি তিনটে মেয়ের দেহ তুলল আর জলের নিচে উধাও হয়ে গেল।